সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্বে আমরা হাজির হয়েছি 2021 সালে এইচএসসি পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে, অর্থাৎ তাপগতিবিদ্যা অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব, তারপর তোমাদেরকে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর সমাধানগুলো আলোচনা করে দিব। তো পুরোটা ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে। তবে তার আগে একটা বিশেষ অনুরোধ তোমাদের কাছে করে নিতে চাই, সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তোমরা যাতে নিজেদের পড়াশোনার যে গ্যাপটা আছে, এই যে প্যান্ডামিক, আমরা জানি বিশ্ব পুরোটাই প্যান্ডামিক অবস্থার মধ্যে আছে, তো এই অবস্থায় তোমরা পড়াশোনা থেকে প্রচুর পিছিয়ে পড়তেছো, তো তোমাদের তো একটা রেজাল্ট তৈরি করতে হবে। তার জন্যই কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টগুলো আমরা যদি দেখে হুবহু কপি করে ফেলি তাহলে আমরা কতটুকু শিখবো? অন্ততপক্ষে আমি আমার সায়েন্সের স্টুডেন্টদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলতে পারি, তোমরা তো আগামীর বিশ্বটাকে নেতৃত্ব দিবে, তো তোমরা যদি নিজে না শিখতে পারো তাহলে কি করে তোমরা নেতৃত্ব দিবে? সুতরাং তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো হুবহু কপি না করে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো থেকে ধারণা নাও, আমরা কিভাবে সমাধান দিচ্ছি সেই সমাধানটা থেকে ধারণা নেওয়ার পর তুমি এখান থেকে কিছু জিনিস নোট ডাউন করো, তারপর টেক্সট বইটা পড়ো। তোমাদের অনেকগুলো বই আছে, শাহজাহান তপন স্যার, তারপর তোফাজ্জল স্যার, তারপর আমির হোসেন স্যার, অসংখ্য ফিজিক্স বই আছে। এই সবগুলো ফিজিক্স বই তুমি যতটুকু তোমার হাতের নাগালে পাও সেগুলো পড়ো, পড়ার পর নিজে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো। সেটা তোমাকে শিখতে সাহায্য করবে, সেটা তোমাকে অ্যাসাইনমেন্টটা গুণগত মানের তৈরি করতে সাহায্য করবে এবং তোমাকে ভালো নাম্বার পেতে সাহায্য করবে। তুমি একটা জিনিস সহজ করে চিন্তা করলেই দেখো না যে তোমার এই অ্যাসাইনমেন্টটা, অনেকেই তো আমাদের এই ভিডিওটা দেখতেছে, অনেকেই যদি হুবহু কপি করে ফেলে এবং তোমার স্কুলের যদি একাধিক স্টুডেন্ট বা তোমার কলেজের যদি একাধিক স্টুডেন্ট এই অ্যাসাইনমেন্টটা দেখে থাকে, তখন একাধিকজন যদি এটা কপি করে, টিচার কিন্তু বুঝতে পারেন, তখন কিন্তু তোমাদের নাম্বার কমে যাবে। তাই তোমরা কপি করবা না, অবশ্যই আমাদের এখান থেকে ধারণাটা নিয়ে নিজে তৈরি করবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা প্রথমে প্রশ্নটার দিকে চলে যাই। তো অ্যাসাইনমেন্টটি কোথা থেকে দেওয়া হয়েছে? অ্যাসাইনমেন্টটি তাপগতিবিদ্যা অধ্যায় থেকে দেওয়া হয়েছে। সুতরাং তোমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তাপগতিবিদ্যা। এবার আসো, আমাদের প্রথম প্রশ্নে বলল এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। 3 প্রক্রিয়া, একটা পরিবহন, পরিচলন এবং বিকিরণ, তিনটাই তাপের পরিবহন, পরিচলন, বিকিরণ প্রক্রিয়ার কথা বলা হলো। তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো, অর্থাৎ আমাদেরকে গাণিতিকভাবে এই যুক্তিটা উপস্থাপন করতে হবে। সেকেন্ড প্রশ্নে খতে বলল, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ একটা টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক চাপ মানে আমরা বুঝি 1 অ্যাটমসফিয়ার, স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করে আয়তন 4 গুণ করা হলো, এতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো, অর্থাৎ এন্ট্রপি কতটুকু পরিবর্তিত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে খতে। গ নাম্বার প্রশ্নে বলল সমষ্ণ প্রক্রিয়ার প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে কৃত কাজের মান নির্ণয় করো। অর্থাৎ এখানেও আমাদেরকে বরাবর দুটো প্রশ্ন করেছে, একটা চাপের পরিবর্তন হবে কিনা, আর হাইড্রোজেন গ্যাসের এই প্রসারণে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার প্রসারণের ক্ষেত্রে কৃত কাজের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে যেটা বললো, সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা, অর্থাৎ 1 গ্রাম ভর দেওয়া আছে, যার আয়তন যদি আমরা 4 গুণ প্রসারিত করি তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করতে বলা হয়েছে বা তা নির্ণয় করে দেখাতে বলা হয়েছে। সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণ এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। আমরা একটু আগে সমষ্ণ প্রক্রিয়াটা, অর্থাৎ গতে সমষ্ণ প্রক্রিয়া দেখেছি, ঘতে আমরা সমচাপ প্রক্রিয়া দেখব, তারপর দুটোর মধ্যে তুলনা করতে বলা হয়েছে। এটা আমাদের ঘ নাম্বার প্রশ্ন। তারপর ও নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো কার্নোর চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো। অর্থাৎ আমাদের ওইখানে যেই লেখচিত্র আছে কার্নোচক্রে, সেই কার্নোচক্রের লেখচিত্রটা এখন তাপমাত্রা এবং এন্ট্রপির সাহায্যে আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে, অঙ্কন করতে বলা হয়েছে এবং তার প্রতিটা ধাপ ব্যাখ্যা করতে বলা হয়েছে। চ নাম্বার প্রশ্নে আমাদের দুটো ফিগার দেওয়া হচ্ছে, একটা আয়তন বনাম চাপের আর একটা উচ্চতা বনাম ভূমির। এই দুটো ফিগার দেওয়া হয়েছে। এই ফিগার দিয়ে আমাদেরকে প্রশ্ন বলেছে ফিগার 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা, অর্থাৎ দুটো ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, দ্বিতীয়টার ক্ষেত্রে পথের পরিবর্তন, এই দুটো কি অবস্থানের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে না, পথের উপর এই কাজটা নির্ভর করে কিনা সেটা আমাদেরকে
উল্লেখ করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমাদের নির্দেশনা একটা জিনিস বলা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিমাপের সকল একক এসআই ইউনিট হবে। এসআই ইউনিট মানে হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, সেই সিস্টেম অফ ইন্টারন্যাশনালের সবগুলো ইউনিট পরিমাপ করতে হবে, সেটা আমাদেরকে বলা আছে। আর এইখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য হচ্ছে মান বন্টন দেওয়া হয়েছে। এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কপি। এবার এটার উপরে আমরা সমাধানটা দেখব। চলো আমরা সমাধানে চলে যাই। তো এবার আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান দেখি। ক নাম্বার প্রশ্নের সমাধানে প্রথম বললো এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখতে। তো এন্ট্রপির মাধ্যমে আমরা যদি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখি তাহলে কি হবে, প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক বিক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যে যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। অর্থাৎ এই জগতে যতগুলো হচ্ছে ভৌত আর রাসায়নিক প্রক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যাতে ফলে কি হয়, এন্ট্রপি বৃদ্ধি পায়। আর শেষে একটা কথা আছে, নির্দিষ্ট সীমার মধ্যে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমাদের এখানে প্রক্রিয়াটা দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যাবর্তী আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী। যতগুলা প্রত্যাবর্তী প্রক্রিয়া আছে তাদের ক্ষেত্রে এন্ট্রপি অপরিবর্তিত থাকে। একটা জিনিস আমরা বলি, এন্ট্রপি কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, আমরা এন্ট্রপির পরিবর্তনটা পরিমাপ করতে পারি। প্রত্যেকের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ এন্ট্রপি থাকে, কিন্তু পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি, কিন্তু এন্ট্রপি কতটুকু আছে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। তো এখানে আমাদের যে কথাটা সেটা হচ্ছে এন্ট্রপি অপরিবর্তিত থাকে। কোন ক্ষেত্রে? প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে। প্রত্যাবর্তী সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, একটা জিনিস একটা অবস্থা থেকে চলা শুরু করে আবার সেই অবস্থায় ফিরে আসলে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এই প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এন্ট্রপি অপরিবর্তিত থাকে। আর প্রতিটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যাতে কি হয়, এন্ট্রপি বৃদ্ধি পায়। এবং আমরা জানি আমাদের জগতে প্রতিনিয়ত এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এক সময় হচ্ছে যে আমরা আমাদের কাজ করার শক্তিটাও হারিয়ে ফেলবো। তো এইটা হচ্ছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এন্ট্রপির মাধ্যমে। এরপর আমাদের ওইখানে একটা প্রশ্ন বলেছিল যে পরিবহন পরিচলন বিকিরণের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় কিনা অথবা পরিবর্তিত হয় কিনা। যেহেতু এগুলো সবগুলো অর্থাৎ পরিবহন, পরিচলন, বিকিরণ এগুলো কিন্তু হচ্ছে তাপের পরিবহনের একটা প্রক্রিয়া, বিভিন্নভাবে যে তাপ পরিবাহিত হয় সেই প্রক্রিয়াগুলো। তো এই প্রক্রিয়াগুলো হচ্ছে সবগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা একটু আগে যখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা এন্ট্রপির মাধ্যমে লিখেছি তখন কিন্তু আমরা বলেছি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হলে এন্ট্রপি বৃদ্ধি পায়। যেহেতু পরিবহন, পরিচলন, বিকিরণ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা অপ্রত্যাগামী প্রক্রিয়া, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে এন্ট্রপি বৃদ্ধি পাবে। এখন এটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাই তাহলে হচ্ছে আমরা একটা সিস্টেম কল্পনা করি। এই সিস্টেমে আমরা দুটো বস্তু ধরেছি, যেই বস্তুর প্রথমটার তাপমাত্রা হচ্ছে T1 এবং দ্বিতীয়টার তাপমাত্রা হচ্ছে T2, এবং আমরা এখানে ধরে নিলাম যে T1 T2 থেকে বড়, অর্থাৎ T1 এর তাপমাত্রা, প্রথম বস্তুর তাপমাত্রা দ্বিতীয় বস্তুর তাপমাত্রার থেকে বড়, এটা আমরা ধরে নিলাম। যেহেতু এই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য রয়েছে সুতরাং এক্ষেত্রে কি হবে, তাপের গ্রহণ ও বর্জন ঘটবে। আমরা জানি উচ্চ তাপমাত্রার বস্তু হচ্ছে তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু হচ্ছে তাপ গ্রহণ করবে। এবং তুমি দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি তাপীয় সংস্পর্শে নিয়ে আসো তাহলে এই ঘটনাটা কিন্তু বাধ্যবাধকতামূলক ঘটবে। এবং এই ক্ষেত্রে কি ঘটবে, উচ্চ তাপমাত্রার বস্তুটা তাপ বর্জন করবে আর নিম্ন তাপমাত্রার বস্তুটা হচ্ছে তাপ গ্রহণ করবে। তো T1 উচ্চ তাপমাত্রার হওয়ায় সে হচ্ছে DQ পরিমাণ তাপ হারাবে, অর্থাৎ সে কিছু পরিমাণ তাপ হারাবে। আমরা যেহেতু হচ্ছে তাপের পরিমাণ জানি না তাই আমরা হচ্ছে DQ পরিমাণ ধরেছি। আর T1 যেহেতু উচ্চ তাপমাত্রার বস্তু, যে আমরা এখানে একটু আগে ধরলাম যে T1 ইজ গ্রেটার দ্যান T2, তাহলে T1 উচ্চ তাপমাত্রা, সুতরাং সে তাপ হারাবে। আর T2 বস্তুটি একই পরিমাণ তাপ গ্রহণ করবে। ওই যে যখন হচ্ছে আমরা দুটো ভিন্ন বস্তুকে তাপীয় সংস্পর্শে নিয়ে আসবো তখন অন্য কোনোভাবে যদি তাপের নষ্ট না হয় তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, নিম্ন তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে এবং তাদের গ্রহণ আর বর্জনের পরিমাণ কিন্তু সমান হবে। তো T1 বস্তু যদি DQ পরিমাণ তাপ হারায় তাহলে T2 বস্তুটা অবশ্যই DQ পরিমাণই তাপ গ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ধরে নিলাম। এখন দেখো, যখন আমরা T1 বস্তুটা ধরলাম সে বস্তুটাকে তো উষ্ণ বস্তু বলেছি, তাপমাত্রা বেশি, সুতরাং সে যখন তাপ হারাচ্ছে তাহলে কি হবে, এন্ট্রপি হচ্ছে সে লস্ট করবে। তাহলে আমরা বলতে পারি যে -DQ DT পরিমাণ হচ্ছে এন্ট্রপি লস্ট করবে। আমরা জানি এন্ট্রপি হচ্ছে DQ দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়, কারণ এন্ট্রপি যদি আমরা DS ধরি, DS সমান হচ্ছে DQ/DT, এটা হচ্ছে আমাদের এন্ট্রপি। তো এন্ট্রপির পরিবর্তন অবশ্যই ঘটবে। এখন উষ্ণ বস্তু যেহেতু তাপ হারাচ্ছে সুতরাং সে কি করবে, এন্ট্রপি হারাবে। সেটার পরিমাণ কত, DQ/T1, এবং এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু হারাচ্ছে তাই মাইনাস দ্বারা আমরা প্রকাশ করেছি। আর শীতল বস্তু গৃহীত তাপ, অর্থাৎ এই বস্তু যেই পরিমাণ এন্ট্রপি হারাবে সে তো সেই পরিমাণ এন্ট্রপি গ্রহণ করবে, তো সেটা তার তাপমাত্রার উপর নির্ভর করবে, সেটা কি DQ/T2। তাহলে আমরা দুটো বস্তুর ক্ষেত্রে অর্থাৎ উষ্ণ বস্তু হচ্ছে এন্ট্রপি হারাবে যেটা হচ্ছে DQ/T2,
T1, আর শীতল বস্তু হচ্ছে এন্ট্রপি গ্রহণ করবে, সেটা হচ্ছে dQ/T2। তাহলে এখন আমরা মোট এন্ট্রপির পরিমাণ কত পাচ্ছি? মোট এন্ট্রপি হচ্ছে ds ধরলে আমরা যদি এই দুটোকে যোগ করি, তাহলে যোগ করলে একটা মাইনাস হওয়ার কারণে মাঝখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন আমরা যদি dqটাকে কমন নিই, তাহলে এখানে কি হচ্ছে 1/T2 মাইনাস 1/T1। এখন আমরা একটু আগেই দেখেছিলাম T1 ইজ গ্রেটার দেন T2। T1 যেহেতু T2 এর থেকে বড়, অবশ্যই আমরা জানি T1/T1 1/T2 এর থেকে ছোট হবে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কি হবে, এই যেহেতু 1/T1 1/T2 এর থেকে কি ছোট হওয়ার ফলে কি আমরা যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে মাইনাস করব তখন একটা ধনাত্মক মান পাবো। আর ধনাত্মক মান পাওয়া মানে কি, ds এর মানটা হচ্ছে ধনাত্মক। আর ধনাত্মক হওয়ার মানে বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা মাইনাস মানে যেহেতু এন্ট্রপি হ্রাস পাওয়া বোঝাচ্ছে, সুতরাং ধনাত্মক মানে কি এন্ট্রপি বৃদ্ধি পাবে। আর যেহেতু এন্ট্রপি বৃদ্ধি পাবে, তাহলে আমরা লিখতে পারি ds ধনাত্মক রাশি, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছিল যে বিকিরণ পরিচলন তারপরে হচ্ছে পরিবহনের ক্ষেত্রে এন্ট্রপি কি বৃদ্ধি পায় কিনা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। কেউ এন্ট্রপি হারাচ্ছে, কেউ গ্রহণ করতেছে, সেটা আমাদের কাছে ফ্যাক্ট না। আমরা যেটা দেখলাম যে সিস্টেমের এন্ট্রপিটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছিল, খ নাম্বার প্রশ্নে বলেছিল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম হাইড্রোজেনের কথা বললো, যে সমষ্ণ প্রক্রিয়ায় কি হয় 4 গুণ হচ্ছে যায় আয়তন বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ট্রপির পরিবর্তনটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের দেওয়া আছে যে ডেটাগুলো, সেগুলো আমরা লিখে নিই। তাপমাত্রা হচ্ছে আমাদের কত, 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাদের প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এসআই এককে ব্যবহার করতে হবে, সুতরাং তাপমাত্রার এসআই একক হচ্ছে ক্যালভিন। তো আমরা 27 ডিগ্রি সেলসিয়াসকে 273 যোগ করে ক্যালভিনে কনভার্ট করে নিয়েছি। আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273। তাহলে 27 ডিগ্রির সাথে হচ্ছে 273 যোগ করলে আমরা হচ্ছে কত পাবো, 300 ক্যালভিন পাবো। আর আদি আয়তনকে যদি আমরা V1 ধরি, শেষ আয়তন কত হবে 4V। কারণ হচ্ছে আমরা দেখেছি আয়তন 4 গুণ হয়, তাহলে প্রথমটা যদি V হয় তারপরেরটা হচ্ছে কি 4B হয়ে যাবে, অর্থাৎ 4 গুণ হয়ে যাবে। আর 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য মোল সংখ্যা কত হবে, আমরা জানি মোল সংখ্যা মানে হচ্ছে আণবিক ভর বাই হচ্ছে আণবিক ভর। তো এখানে কত দেওয়া আছে, 1 গ্রাম দেওয়া আছে, আর হাইড্রোজেনের আণবিক ভর কত 2, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5 মোল। তাহলে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 0.5 মোল, যেটা হচ্ছে 1 গ্রাম, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর মোলার গ্যাস ধ্রুবক, এটা আমরা জানি 8.314 জুল পার মোল পার ক্যালভিন। এটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। তারপর দেখো আমরা তাপগতিবিদ্যার সূত্র থেকে কি পেয়ে থাকি, dq = du প্লাস dw। এটা আমরা তাপগতিবিদ্যার সূত্র থেকে পেয়ে থাকি। কিন্তু আমাদের এখানে কি বললো, প্রশ্নে আমাদেরকে বলেছে সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়া বলা মানে কি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আর যখন তাপমাত্রার পরিবর্তন হয় না, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয়। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি 0 হয়, তাহলে আমাদের duটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, dq = dw, আর dw মানে হচ্ছে pdb। এখন দেখো আমাদের তো হচ্ছে আমরা প্রথমেই বলে নিয়েছি এন্ট্রপি বলতে আসলে কি বোঝানো হবে, dq/t। তাহলে আমাদের কাজ হচ্ছে বাঁ পক্ষে dq/t টা নিয়ে আসা। তাহলে এই ক্ষেত্রে আমরা t লিখলে t দ্বারা ডিভাইড করে দিলে আমরা কি পাচ্ছি, dq/t। এই পক্ষে যদি আমরা t দ্বারা ডিভাইড করে দিই, তাহলে আমরা p/t db পাচ্ছি। কারণ আমরা t দ্বারা ডিভাইড করেছি কেন, কারণ আমাকে dq/t নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আমাদের এন্ট্রপি পরিবর্তন। তো এখন দেখো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি Pv = nRT। তো এখান থেকে যদি টিটাকে এই পাশে নিয়ে আসি আর ভিটাকে হচ্ছে এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, p/t = nr/v। তাহলে আমরা দেখো এই যে pt এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, nr/v লিখতে পারি। দেখো এখানে আমরা সেটাই লিখেছি, p/t এর পরিবর্তে nr/v আর হচ্ছে ডিভি রয়ে গেছে। এখন আমরা যখন ইন্টিগ্রেশন করব, তাহলেই কিন্তু হচ্ছে যে আমরা এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাব। এই যে dq এর ইন্টিগ্রেশনটাই হচ্ছে মূলত এন্ট্রপির পরিবর্তন। তাই আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে নিই। তাহলে ইন্টিগ্রেশন করলে এই যে dq/dt এর ইন্টিগ্রেশনই কিন্তু হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। তাই আমরা dq/dt এর ইন্টিগ্রেশনকে আমরা লিখতে পারি ds, যেটার মানে হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। আর এই ক্ষেত্রে হচ্ছে n আর হচ্ছে ধ্রুবক সংখ্যা, সুতরাং এরা বের হয়ে চলে আসবে। তাহলে আর ভেতরে থাকতেছে কি dvv, যেটা লিমিট কত v1 থেকে v2, অর্থাৎ আদি আয়তন থেকে শেষ আয়তন যেটা ছিল কি 1 থেকে হচ্ছে 4 গুণ হয়ে গেছে। সুতরাং v1 v2 লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে dv আর v এর ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশনটা হচ্ছে ln b। আর এই ক্ষেত্রে আমাদের হচ্ছে লিমিটটা কি, লিমিট হচ্ছে v1 আর v2 এর মধ্যে। সুতরাং আমরা এই ক্ষেত্রে পাচ্ছি ds সমান এই যে n আর রয়ে গেল, dv এর ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি ln v, আর লিমিট হচ্ছে v1 থেকে v2। তা এখন দেখো আমরা যদি হচ্ছে লিমিটগুলো ভেতরে ইনপুট দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি কি ln v2 মাইনাস ln v1। তো ln v2 মাইনাস ln v1 কে লেখা যায় কি ln v2/v1।
এখন দেখো আমরা শুধু ভ্যালুগুলা বসিয়ে দিব। এন কি মোল সংখ্যা, আমরা প্রথমেই দেখেছিলাম মোল সংখ্যা হচ্ছে 0.5, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে 8.314, আর লন V2 মানে হচ্ছে 4B, 4 গুণ হয়ে যায়, আর V1 মানে কি V, তাহলে VV ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে লন 4 থাকে, পুরোটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 5.76 জুল পার কেলভিন। এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন, অবশ্যই এককটা তোমরা খুব ভালোভাবেই দিবা, এটার জন্য হচ্ছে মার্কস রয়েছে। সুতরাং এন্ট্রপির পরিবর্তন কত হলো 5.76, যেটা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছিল যে সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত হবে, এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 5.76, সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বার প্রশ্নের। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বললো, গ নাম্বার প্রশ্নে বললো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের চাপের পরিবর্তন হবে কিনা, আর এই ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া মানে কি উষ্ণতা সমান, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় টি হচ্ছে কনস্ট্যান্ট, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি P1 V1 সমান হচ্ছে P2 V2, তাহলে P2 সমান কি হচ্ছে P1 V1 বাই V2। এখন দেখো যেহেতু স্বাভাবিক চাপ বলেছিল, স্বাভাবিক চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেহেতু আমাদের এসআই এককে লিখতে হবে, তাহলে আমরা এটাকে লিখবো 101,325 প্যাসকেল, কারণ 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101,325 প্যাসকেল, তাহলে এটা হচ্ছে P1। V1টা হচ্ছে বরাবরই V, আর V2 কত 4 গুণ 4V হয়ে যাবে, আর P2টা আমরা বের করব। এখন দেখো আমরা P1 V1 সমান P2 V2 লিখতে পারি, তাহলে P2 সমান হচ্ছে P1 V1 বাই V2। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 101,325, V1 এর মানটা হচ্ছে V, আর V2 এর মানটা হচ্ছে 4B, তাহলে এখানে VV ক্যান্সেল আউট হয়ে যায়, আমরা এখান থেকে পাচ্ছি 25,331.25 প্যাসকেল, যেটা আমাদেরকে ছিল 1,01,325। 1,01,325 প্যাসকেল চাপটা কমে গিয়ে কত হয়ে যাচ্ছে 25,331.25 প্যাসকেল। তার মানে কি আমাদের এক্ষেত্রে চাপ হ্রাস পেয়েছে, তাহলে আমাদের এক্ষেত্রে জিজ্ঞেস করেছিল চাপের পরিবর্তন হবে কিনা। দেখো আমরা দেখতেছি P1 ইজ গ্রেটার দেন P2, প্রথম ক্ষেত্রে চাপ দ্বিতীয় ক্ষেত্রে চাপের থেকে বেশি, সুতরাং আমাদের এক্ষেত্রে চাপ হ্রাস পাবে, অর্থাৎ চাপের পরিবর্তনটা হবে। এরপর আমাদেরকে এই প্রশ্নে আরো একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কত সেটা নির্ণয় করতে। তাহলে আমরা কৃত কাজের পরিমাণ যদি নির্ণয় করি, দেখো আমরা কৃত কাজের ক্ষেত্রে DW সমান হচ্ছে PdB, এটা হচ্ছে কাজের পরিবর্তন। কাজের পরিবর্তন DW সমান কি লিখতে পারি PdB। এখন দেখো এই ক্ষেত্রে P এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি PB ইকুয়াল টু nRT, তাহলে P সমান কি nRT বাই V, তাহলে আমরা P এর পরিবর্তে লিখলাম nRT বাই V, আর হচ্ছে dV রয়ে গেছে। তো এখন আমাদেরকে কৃত কাজ অর্থাৎ টোটাল কাজটা নির্ণয় করতে বলেছে, তাহলে টোটাল কাজটা যদি আমরা V1 V2 এর মধ্যে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কিন্তু আমরা টোটাল কাজটা পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে DW কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টোটাল কাজটা অর্থাৎ Wটা পেয়ে যাব, আর এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন V1 V2 লিমিটের মধ্যে করতেছি, তাহলে আমরা কাজ সমান অর্থাৎ W সমান লিখতে পারি এই যে এখানে nRT, এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং এরা বের হয়ে চলে আসবে। আমরা কিসের ইন্টিগ্রেশন করব 1/v এর ইন্টিগ্রেশন করব, 1/v dv এর ইন্টিগ্রেশন V1 V2 এর মধ্যে, সেটা আমরা কত পাচ্ছি ln v, যেটা আমরা একটু আগেও দেখেছিলাম। তাহলে লিমিট কত, লিমিট হচ্ছে V1 V2। এখন আমরা যদি এই লিমিটটাকে ভেতরে ইনপুট দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ln V2 মাইনাস ln V1, তাহলে আমাদের W সমান কি দাঁড়াচ্ছে, W সমান দাঁড়াচ্ছে nRT ln V2 মাইনাস ln V1। তাহলে দেখো আমরা এই যে ln V2 মাইনাস ln V1, এটাকে আমরা লিখতে পারি কি ln V2 বাই V1। এবার শুধু আমরা আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিব। দেখো n হচ্ছে 0.5, r হচ্ছে 8.314, আর টি কত, টি হচ্ছে ওই যে 227 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ক্যালভিনে নিয়ে গেছিলাম, যেটা কত ছিল 300 ক্যালভিন, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 300, আর ln V2 মানে হচ্ছে 4 গুণ হয়ে যায়, তাহলে 4V, আর V1 মানে হচ্ছে V, তো এখানে VV ক্যান্সেল আউট হয়ে যায়, আর এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1728.85 জুল। এটাই হচ্ছে আমাদের কৃত কাজের পরিমাণ। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে জিজ্ঞেস করেছিল সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের পরিমাণ কত, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের পরিমাণ হচ্ছে 1728.88 জুল। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বললো সমচাপীয় প্রক্রিয়ায় হাইড্রোজেনের গ্যাসের আয়তন যদি 4 গুণ হয়, তাহলে এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা সেটা আমাদেরকে হিসাব করতে বলা হয়েছিল। আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছিল সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হিসেব করতে, আর ঘ নাম্বার প্রশ্নে বললো সমচাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন হিসেব করতে এবং দুটোর মধ্যে কম্পারিজন করতে। তো চলো আমাদের এই ক্ষেত্রে আমাদের আগে কিছু জিনিস প্রয়োজন, যার প্রথমটা হচ্ছে তাপমাত্রা অর্থাৎ T2 টেম্পারেচারটা প্রয়োজন। তাহলে আমরা প্রথমে T2 টেম্পারেচারটা বের করে নিই। তো এর জন্য যেহেতু সমচাপীয় প্রক্রিয়া বলেছে, সমচাপীয় প্রক্রিয়া কি P কনস্ট্যান্ট, আর P যখন কনস্ট্যান্ট হয়ে যায় তখন আমরা সূত্র পাই V1/T1 সমান হচ্ছে V2/T2।
T2। তাহলে এই ক্ষেত্রে V1 হচ্ছে V আর V2 হচ্ছে 4 গুণ হয়ে যায়, তার মানে হচ্ছে 4B। আর টেম্পারেচারটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 300 কেলভিন। আমরা বের করব কি T2 বের করব। তাহলে আমরা লিখতে পারি সমচাপীয় প্রক্রিয়ায় যেহেতু P কনস্ট্যান্ট, সুতরাং আমরা লিখতে পারি V1/T1 সমান V2/T2। আমরা কি বের করব T2। তাহলে T2 সমান আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে লিখতে পারি T1 V2/V1। তো T1 মানে হচ্ছে আদি তাপমাত্রা, যেটা কত ছিল, যেটা ছিল হচ্ছে 300 কেলভিন। আর V2 যেটা হচ্ছে চূড়ান্ত আয়তন, যেটা 4 গুণ হয়ে যায়, তার মানে হচ্ছে 4V। আর V1 মানে হচ্ছে আদি আয়তন, যেটা হচ্ছে V। তাহলে এখানে VV ক্যান্সেল আউট হয়ে যায় আর 3 4 12, সুতরাং আমাদের টেম্পারেচার দাঁড়াচ্ছে হচ্ছে 1200 কেলভিন। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে যে সেকেন্ড টেম্পারেচারটা বা চূড়ান্ত তাপমাত্রা সেটা হচ্ছে কত, 1200 কেলভিন। তারপরে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক। আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক দুইটা, একটা হচ্ছে স্থির আয়তনে, একটা হচ্ছে স্থির চাপে। এই ক্ষেত্রে আমাদেরকে যেহেতু সমচাপীয় প্রক্রিয়া বলেছে, সুতরাং স্থির চাপে মোলার গ্যাস ধ্রুবক কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে স্থির গ্যাসের আপেক্ষিক তাপ সিপি হলে সেটা আমরা কি লিখতে পারি, আমরা জানি সিপি মাইনাস সিভি সমান হচ্ছে আর, এটা আমাদের সূত্র। তো এখান থেকে সিপি সমান লিখতে পারি আর প্লাস সিভি। এখানে সিভি এর পরিবর্তে আবার লেখা যায় আর বাই গামা মাইনাস 1। আমি প্রমাণটা দেখালাম না, সরাসরি তোমরা জানো সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। তো এরপর আমরা যদি এখানে ভ্যালুগুলা বসিয়ে দিই, আর মানে হচ্ছে কি মোলার গ্যাস আপেক্ষিক ধ্রুবকের মান, মোলার গ্যাস ধ্রুবক যেটা হচ্ছে 8.314, তাহলে আর এর মান হচ্ছে 8.314। আর গামা এর মান কত, গামা এর মান কিন্তু আমাদের সরাসরি বলা নাই, এর পরিবর্তে আমাদের কি বলা আছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন কি দ্বিপারমাণবিক গ্যাস, আর দ্বিপারমাণবিক গ্যাসের গামা এর মান হচ্ছে 1.4, এটা হচ্ছে ফিক্সড। তাহলে আমরা গামা এর ভ্যালুটা 1.4 বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 29.1। অর্থাৎ সিপি এর ভ্যালু স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, যেটা পাচ্ছি হচ্ছে কত 29.1। এখন আমরা প্রমাণ জানি স্থির চাপের ক্ষেত্রে ডিকিউ সমান হচ্ছে এনসিপি ডিটি। এটা হচ্ছে আমাদের স্থির চাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু এনসিপি ডিটি। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তনের জন্য আমরা কি বলেছিলাম, আমাদের এন্ট্রপি পরিবর্তনের জন্য আনতে হবে ডিকিউ বাই টি, যেটাকে ইন্টিগ্রেশন করলে আসলে এন্ট্রপির পরিবর্তনটা পাবো। তাহলে আমরা ডিকিউ বাই টিটা নিয়ে আসি। তো আমরা যেহেতু ডিকিউ সমান এনসিপি ডিটি লিখতে পারি, তাহলে আমরা উভয় পক্ষে টি দ্বারা ডিভাইড করে দিই। এখানে লিখতে পারি ডিকিউ বাই টি, আর এখানে এনসিপি কে টি দ্বারা ডিভাইড করলাম, ডিটিটা রয়ে গেল। এখন আমরা যদি ডিকিউ বাই টি কে ইন্টিগ্রেশন করি, তাহলেই এন্ট্রপির পরিবর্তনটা পেয়ে যাই। তাহলে আমরা এইখানে এন্ট্রপির পরিবর্তনের জন্য পুরোটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করব। আর লিমিট কত, লিমিট হচ্ছে T1 থেকে T2 টেম্পারেচারের মধ্যে। তো এখানে এনসিপি হচ্ছে যে কনস্ট্যান্ট, যেটা বের হয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন হবে ডিটিটি এর। তো সেই ক্ষেত্রে ডিটিটি এর ইন্টিগ্রেশন হচ্ছে লন টি, আর লিমিট কত, লিমিট হচ্ছে T1 থেকে T2 এর মধ্যে। এবার যদি আমরা লিমিটটাকে ভেতরে দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডিএস সমান এনসিপি, এই যে লিমিটটা ভেতরে দিয়ে লিখতে পারি লন T2 মাইনাস লন T1। তো এখন দেখো আমরা যদি হচ্ছে লিমিটটাকে ভেতরে দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লন T2 মাইনাস লন T1। তাহলে আমাদের ডিএস সমান কি দাঁড়াচ্ছে, এখন এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে ডিএস সমান এনসিপি লন T2 বাই T1, কারণ লন T2 মাইনাস লন T1 এর পরিবর্তে আমরা লিখতে পারি T2 বাই T1। তো এই ক্ষেত্রে এবার আমরা শুধু ভ্যালুগুলো ইনপুট দিব। এন এর ভ্যালু 0.5 মোলের পরিমাণ, সেটা আমরা দেখেছিলাম। সিপি একটু আগে আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম 29.1। লন T2 আমরা বের করেছিলাম 1200 কেলভিন, T1 হচ্ছে 300 কেলভিন আমাদের বলা ছিল। সুতরাং আমরা এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত পাচ্ছি 20.17, যেটা হচ্ছে জুল পার কেলভিন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বলেছিল এন্ট্রপির পরিবর্তনটা বের করতে, আমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করেছি। এরপরে বললো আমাদেরকে সমষ্ণ প্রক্রিয়ার সাথে কম্পেয়ার করতে, তুলনা করতে। তো আমরা খ হতে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, সেটা ডিএস প্রাইম সমান কত পেয়েছি 5.79 জুল পার কেলভিন। তাহলে এখান থেকে ডিএস বাই ডিএস প্রাইম, অর্থাৎ এখানে যে এন্ট্রপিটা পেয়েছিলাম সেটাকে আগের যে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি ছিল সেটা তারা ডিভাইড করে দিচ্ছি। তাহলে এখান থেকে পেয়েছি 20.17, আর খতে আমরা অ্যান্সার পেয়েছিলাম 5.76। তাহলে এই ক্ষেত্রে 20.17 কে যদি 5.76 দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা পাবো 3.6 ডিএস 3.6। আর এই যে ডিএসটাকে প্রাইমটাকে যদি এই পাশে গুণ করে দিই, তাহলে আমরা ডিএস সমান পাচ্ছি 3.5 ডিএস প্রাইম। অর্থাৎ আমাদের এই যে সমচাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, সেটা সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনের 3.5 গুণ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 1 নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি চাইলো, 1 নাম্বার প্রশ্নে আমাদের কাছে চাইলো হচ্ছে কার্নো চক্রের সাহায্যে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে।
কার্নোচক্রটা সেটা আমাদের কি তাপমাত্রার এন্ট্রপির মাধ্যমে আঁকতে হয়েছে। তো এখন আমরা যদি হচ্ছে কার্নোচক্রের চিত্রের ধাপগুলো দেখি বা কার্নোচক্রটা চিত্রটা দেখি, তাহলে সেই চিত্রটা কেমন, দেখো আমি যদি চিত্রটা আঁকি, তো এই চিত্রের প্রথম এই যে এই অংশটা, এখান থেকে এই অংশটা, এইটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ মানে কি? সমষ্ণ প্রসারণ মানে হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, সম উষ্ণ, তার মানে হচ্ছে কি উষ্ণতা কনস্ট্যান্ট। তাহলে উষ্ণতা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তাপমাত্রা বনাম এন্ট্রপির গ্রাফটা কি হবে? দেখো এই যে তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং এরকম একটা সরল রেখা হবে। তাহলে আমরা প্রথম যে গ্রাফটা পাচ্ছি এবি গ্রাফটা, সেটা হচ্ছে এখান থেকে এরকম একটা সরল রেখা, কারণ আমাদের এই ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রাটা কনস্ট্যান্ট। সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে এই যে বি থেকে সি তে যদি আমরা এটা চিন্তা করি, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় মানে কি? তাপমাত্রার কোনো তাপের কোনো পরিবর্তন হবে না, এক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন হবে না। আর তাপের যদি পরিবর্তন না হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন শূন্য, অর্থাৎ এন্ট্রপি পরিবর্তিত হবে না। তাহলে যদি এই যে এন্ট্রপি যদি পরিবর্তিত না হয় তাহলে এটা এরকম একটা সরল রেখা পাচ্ছি। তাপমাত্রা যখন কনস্ট্যান্ট তখন এরকম সরল রেখা, এন্ট্রপি যখন কনস্ট্যান্ট তখন এইরকম হচ্ছে যে সরল রেখা পাচ্ছি। এরপরে আমাদের এই যে সি থেকে ডি অংশটা, এই অংশটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন আবারও কথা, সমষ্ণ মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট, আর হচ্ছে সংকোচন বলে হচ্ছে এই যে এই দিকে আরো চিহ্নটা দিব, আর যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট সুতরাং এটা হচ্ছে তাপমাত্রা বরাবর একটা সরল রেখা, তাপমাত্রার জন্য একটা সরল রেখা পাচ্ছি। আর শেষে যেটা সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। আবার ওই রুদ্ধতাপীয় মানে হচ্ছে তাপের পরিবর্তন হবে না, সুতরাং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সরল রেখা পাবো এন্ট্রপির জন্য, যে এন্ট্রপির এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা যদি হচ্ছে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রটা আঁকি তাহলে সেরকম এটা আয়তকার আকৃতির একটা চিত্র তৈরি হবে, কারণ প্রথম ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, পরের ক্ষেত্রে এন্ট্রপি কনস্ট্যান্ট, আবার এই ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট। তাই গ্রাফটা হচ্ছে এইরকম। আমাদের এই ক্ষেত্রে কার্নোচক্রের চিত্রটা আঁকতে বলেনি বলে আমি কার্নোচক্রের চিত্রটা আঁকিনি, তবে আমাদের বোঝার জন্য কার্নোচক্র চিত্রটা প্রয়োজন, তাই আমি কার্নোচক্রের চিত্রটা এখানে দেখালাম এবং তোমাদেরকে সেই হিসাবে বুঝালাম। আর চিত্রের টাইটেলটা অবশ্যই দিয়ে দিবা কার্নো ইঞ্জিন, যেখানে হচ্ছে টি বনাম এস, টি মানে হচ্ছে টেম্পারেচার আর এস মানে হচ্ছে এন্ট্রপি। এই টি বনাম এস এর হচ্ছে গ্রাফটা হচ্ছে এইটা। এরপর দেখো আমাদের প্রতিটা ধাপকে বিশ্লেষণ করতে বলা হলো। তো প্রথম ধাপ যদি আমরা চিন্তা করি, প্রথম ধাপ ছিল এবি, যেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ মানে কি? সমষ্ণ প্রসারণ মানে হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, শুধু তাপের পরিবর্তন হবে, অর্থাৎ তাপ আদান প্রদান হবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন করতে পারবে না। আর যখনই তাপের পরিবর্তন হবে সুতরাং এন্ট্রপি থাকবে। তো এই ক্ষেত্রে যেহেতু তাপ গৃহীত হয়, কারণ সমষ্ণ প্রসারণ, প্রসারণ হতে হলে কিন্তু তাপকে গ্রহণ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু তাপ গৃহীত হয় যার ফলে হচ্ছে এন্ট্রপি কি হবে? এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাহলে প্রথম যে ধাপটা অর্থাৎ এবি, এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ, যে ক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ট্রপিটা বৃদ্ধি পায়। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি? তাপমাত্রা হচ্ছে আমাদের পরিবর্তিত হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হলেও তাপের কোনো পরিবর্তন হয় না বলে এই ক্ষেত্রে কি হবে? এন্ট্রপি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না। সুতরাং এই ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, তাই আমরা হচ্ছে যে সোজা এন্ট্রপির জন্য হচ্ছে সরল রেখা একটা পেয়েছিলাম, সেটা আমরা গ্রাফের মধ্যে দেখিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তারপর হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কি ছিল? সমষ্ণ সংকোচন ছিল। আর সমষ্ণ সংকোচন মানে কি? তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তো তাপমাত্রা পরিবর্তন হয় না কিন্তু তাপের পরিবর্তন হয়, যার ফলে কি হয়? এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তিত হয়। কিন্তু এখানে তাপের পরিবর্তন কি হয়? তাপের পরিবর্তন হয় তাপ বর্জিত হয়, আর তাপ বর্জিত হলে কি হয়? এন্ট্রপি হ্রাস পাবে। তো এই ক্ষেত্রে যেহেতু রুদ্ধতাপীয় সংকোচন, সংকোচনের কারণে হচ্ছে তাপ হ্রাস পাবে বা তাপ নির্গত হবে বা বর্জিত হবে, সুতরাং এন্ট্রপিও এই ক্ষেত্রে কি হয়? হ্রাস পায়। সুতরাং আমাদের তৃতীয় ধাপে কি হয়? এন্ট্রপি হ্রাস পায়। আর চতুর্থ ধাপ যেটা, চতুর্থ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এক্ষেত্রে রুদ্ধতাপীয় মানে হচ্ছে তাপের পরিবর্তন হবে না কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে। তাহলে এই ধাপে তাপের কোনো পরিবর্তন না হলেও ফলে এন্ট্রপির অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাপের কোনো পরিবর্তন হচ্ছে না বলে কি হয়? এন্ট্রপি অপরিবর্তিত থাকতেছে। এবং এইটা দেখো, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা শেষে কিন্তু সেখানে গিয়ে শেষ করেছিলাম। আমরা যদি গ্রাফটা দেখি, এখান থেকে শুরু হয়ে এভাবে এসে এখানে কিন্তু শেষ হয়েছে। সুতরাং এটা কি? এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নে বলেছিলাম এন্ট্রপি কি হয়? এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে শূন্য হয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রে শেষে লিখে দিবা এটি যেহেতু প্রত্যাগামী প্রক্রিয়া তাই মোট এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে। 6 নম্বর প্রশ্নে আমাদের কাছে কি চেয়েছে? আমাদের কাছে দুটো ফিগার দিয়েছিল। একটা ফিগার ছিল আয়তন বনাম চাপের, সেখানে এ থেকে একটা গ্রাফ শুরু হয়ে বি তে যায় একটা পথে, আবার সে হচ্ছে কি হয়? বি থেকে এ তে ফিরে আসে। এটা ছিল হচ্ছে আমাদের ফিগার। তো এই ক্ষেত্রে আমাদের কাছে যে প্রশ্নটা ছিল যে এটা কি হচ্ছে এন্ট্রপির পরিবর্তনটা পথের উপর নির্ভর করে কিনা সেটা আমাদেরকে বিশ্লেষণ
নির্বাচন করতে বলা হয়েছে। তো এখন আমরা ধরি একটা বস্তু এই যে এ অবস্থান হতে বি অবস্থায় 1 নং পথে যায়, এ অবস্থান হতে 1 নং পথে বি অবস্থায় যায়, এরপরে কি হয় বি অবস্থান থেকে 2 নং পথে আবার এ অবস্থায় ফিরে আসলো। এটা হচ্ছে আমাদের গ্রাফের বর্ণনা। এখন সম্পূর্ণ পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন কত হবে? এই ক্ষেত্রে যদি হয় ds1 পরিবর্তন আর এই ক্ষেত্রে যদি হয় ds2, তাহলে আমরা এন্ট্রপির সম্পূর্ণ পরিবর্তন সেটা আমরা লিখতে পারি ds1 প্লাস ds2। কিন্তু যেহেতু দেখো যেখান থেকে শুরু হয়েছে সেখানে এসে শেষ হয়েছে, সুতরাং এটা কি ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। যেখান থেকে শুরু হয়েছে প্রত্যাবর্তন করে সেখানে ফিরে এসেছে, সুতরাং এটা কি ধরনের প্রক্রিয়া? প্রত্যাগামী প্রক্রিয়া। আর প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কত হয়? প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন 0 হয়। তা আমাদের এই ক্ষেত্রে প্রত্যাগামী প্রক্রিয়া মোট এন্ট্রপির পরিবর্তন কত? মোট এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। তাহলে আমাদের মোট এন্ট্রপি ছিল ds1 প্লাস ds2 আর এটার পরিবর্তন কত? 0। তাহলে আমরা লিখতে পারি ds1 প্লাস ds2 সমান হচ্ছে 0। ds2 কে এই পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস ds2। এখন আমরা যদি এটা লিমিটের মধ্যে রাখি তাহলে প্রথম লিমিট ছিল a থেকে b তে যাবে, সুতরাং a থেকে b এর ইন্টিগ্রেশন ds1, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়? b থেকে a তে ফিরে আসে, তাহলে লিমিট কি হবে? b থেকে a, এক্ষেত্রে হচ্ছে ds2। তাহলে দেখো আমরা ds1 আর ds2 দুটো হচ্ছে সমান পাচ্ছি। সুতরাং আমরা এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে a অবস্থান হতে b অবস্থায় 1 নং বা 2 নং যেটি ব্যবহার করা হোক না কেন এন্ট্রপির পরিবর্তন সমান থাকে। অর্থাৎ আমরা এ থেকে বি তে যেভাবেই যাই আবার বি থেকে এ তে যেভাবেই ফিরে আসি, এন্ট্রপির পরিবর্তন আমরা কি পাচ্ছি? এই সমীকরণ অনুসারে আমরা দেখতে পাচ্ছি এন্ট্রপির পরিবর্তন সমান। সুতরাং আমরা বলতে পারি এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে না। চয়ের সেকেন্ড যে প্রশ্নটা, সেকেন্ড অংশটা ছিল হচ্ছে কি অভিকর্ষজ বলের বিরুদ্ধে বা অভিকর্ষজ বল দ্বারা কাজ সেটা পথের উপর নির্ভর করে কিনা। একটা বস্তু যদি এ থেকে বি তে 1 নং পথে গিয়ে আবার বি থেকে এ তে 2 নং পথে ফিরে আসে, তো সেটা আমাদেরকে দেখাতে হবে। আর এই ক্ষেত্রে চিত্রটা ছিল হচ্ছে ভূমি বনাম উচ্চতার চিত্র, আর এটা হচ্ছে ফিগার 2। তো এখন আমরা ধরে নিই এম ভরে একটা বস্তুকে এ বিন্দু হতে, এই যে এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলে এতে অভিকর্ষজ বলের বিপরীতে সরণ হবে। দেখো আমার উচ্চতা বাড়তেছে, উচ্চতা কি হচ্ছে? বাড়তেছে। আর নিয়ে যাচ্ছি কোন পথে? 1 নং পথে হচ্ছে নিয়ে যাচ্ছি। যেহেতু উচ্চতা বাড়তেছে তার মানে কি আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, আর নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া মানে কি অভিকর্ষজ বলের বিপরীতে তার সরণ ঘটতেছে। আর যেহেতু অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে এবং আমরা তার বিপরীতে সরণ করতেছি, সুতরাং আমাদের এই ক্ষেত্রে কাজের পরিমাণ কি হবে? মাইনাস mgh। আবার যখন আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে স্থানান্তর করতেছি তখন কোন দিকে কাজ করতেছে? তখন কিন্তু উচ্চতার পরিমাণ কমে যাচ্ছে। আর উচ্চতার পরিমাণ কমে যাওয়া মানে কি আমরা নিচের দিকে নিয়ে আসতেছি। নিচের দিকে নিয়ে আসা মানে কি অভিকর্ষজ বল যেদিকে কাজ করতেছে বস্তুর অবস্থানের পরিবর্তন বা সরণও কিন্তু সেই দিকে ঘটতেছে। সুতরাং এই ক্ষেত্রে কৃত কাজ অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কি হবে? ধনাত্মক। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি W2 = mgh। তাহলে এই ক্ষেত্রে মোট কাজ কত? উপরের দিকে যাওয়ার সময় W1, নিচে নামার সময় হচ্ছে W2। তাহলে W1 এর মান ছিল হচ্ছে মাইনাস mgh আর W2 এর মান হচ্ছে mgh। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে টোটাল কাজের পরিমাণ কত হচ্ছে? 0। যেহেতু টোটাল কাজের পরিমাণ 0 হচ্ছে, তাহলে এটা কি আসলে পথের উপর নির্ভর করতেছে? এই যে অভিকর্ষজ বল দ্বারা কাজ, এটা কোন পথে যাচ্ছে কোন পথে ফিরে আসতেছে এটার উপর কি নির্ভর করতেছে? এটার উপর কিন্তু নির্ভর করতেছে না। তাহলে আমরা বলবো সুতরাং অভিকর্ষজ বল দ্বারা কাজ আদি ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে, পথের উপর না। অর্থাৎ আদিতে কোথায় ছিল শেষে কোথায় উঠতেছে তার উপর নির্ভর করবে অভিকর্ষজ বল দ্বারা কাজ। এটা কোন পথে নিয়ে যাওয়া হয়েছে কিংবা কোন পথে ফিরে আসতেছে সেটার উপর নির্ভর করবে না। এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সমাধানগুলো দেখেছো এবং তোমাদের কাজে আসবে। তাহলে তোমাদের কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজটা কি? সেই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের যে চ্যানেলগুলো আছে টেকনিক ইজি এডুকেশন, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ, সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।